নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, সময় যত এগোচ্ছে তত একা হয়ে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচনী প্রচারে গিয়ে যাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নেত্রী, এবার দলের যাবতীয় পদ ছাড়লেন সেই জ্যোতিপ্রিয় মল্লিকই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত শনিবারই জ্যোতিপ্রিয় ওরফে বালুকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরোনোর আগেই ইস্তফা দিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে আরও একদিক থেকে ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মেয়র পদ থেকে অবশেষে পদত্যাগ করলেন গৌতম দেব। গত 2 দিন ধরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে তিনি পুর কমিশনারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। শিলিগুড়ি পুর নিগমের পরবর্তী প্রধান কে হবে এবং এই পদত্যাগের নেপথ্যে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অর্থাৎ যত সময় এগোচ্ছে আস্তে আস্তে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। কারণ এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েক বছরে দেখা গিয়েছে বিশেষ কৌশলে এই পদে বিরোধী শিবিরের পছন্দের লোককেই বসিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই ছিল, এমন একজনকে বেছে নেওয়া হয় যিনি বিরোধী দলের গলার কাটা হয়ে থাকবেন। শোনা যাচ্ছে সেই কৌশলেই এবার ফিরহাদ হাকিমকে পিএসসির চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা করছে শুভেন্দু সরকার। পালা বদলের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন তারাই এখন নানা রকম দোষারোপ করে দূরত্ব বাড়িয়ে নিয়েছে শত যোজন। ফলে পরিষদীয় দলের রাশ হাতছাড়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর। 28 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই নামে একটি অচেনা পার্টির সঙ্গী হয়েছে এনডিএকে সমর্থন জানাতে। এদিকে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। ফলে মমতার হাতে আর কার্যত কিছুই নেই। মুখে কিছু না বললেও দীর্ঘদিন ধরেই আচরণে ফিরহাদ বুঝিয়ে দিয়েছেন তিনি আর দিদির সঙ্গে নেই। বৃহস্পতিবার জল্পনা অন্য মাত্রা পেয়েছে, কারণ রাজ্যপালের ভাষণের সময় দেখা গিয়েছে ফিরহাদের আসন নির্দিষ্ট হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জাভেদ খানদের সঙ্গে একই বেঞ্চে। অর্থাৎ তিনি যে ঋতপন্থী তৃণমূলে তা বলার অপেক্ষা রাখে না। এরপরেই শোনা যাচ্ছে ফিরহাদকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার হিসেবে। আপনারা কি এই সিদ্ধান্তকে সমর্থন করছেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। কয়লা পাচার কাণ্ডে অবশেষে ইডির হাতে গ্রেপ্তার হলেন সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার রাতের ঘটনা। সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরার পরে গ্রেপ্তার করা হয় মনোরঞ্জনকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। মনোরঞ্জন কয়লাকাণ্ডে হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এরপরেই দীর্ঘক্ষণ জেরা চলে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত থাকাকালীন ইডি বেশ কয়েকবার চিঠি দিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। তার বাড়িতেও চালানো হয়েছিল তল্লাশি। ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জনের নাম উঠে আসার পাশাপাশি বালি পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে তার। চলে আসি পরের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় বিধানসভা ভোটে ক্ষমতা হারানোর পর
মা মাটি মানুষের পার্টির অন্দরে এখন তুমুল অসন্তোষ দলা পাকিয়ে উঠেছে। দলের একটা বড় অংশ যখন প্রতিদিন পুলিশি হেনস্থা ও ধরপাকড়ের শিকার, ঠিক তখনই চ্যাটার্ড বিমানে দিল্লি কলকাতা করছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেকই নন, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়েছেন এবং ফিরেছেন অভিষেকের ভাড়া করা সেই চ্যাটার্ড বিমানেই। আর এই বিলাসবহুল সফরের বিপুল খরচের ব্যাপারটা সামনে আসতেই কালীঘাটের বিরুদ্ধে খোলাখুলি বিদ্রোহে নামতে চলেছে দলের একটা বড় অংশ। শুক্রবার লোকসভা স্পিকার ওম বিড়লা বিদ্রোহী তৃণমূল সাংসদদের আবেদনের বিষয়ে একটি হিয়ারিং বা শুনানির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকেছেন। বিমানবন্দর সূত্রের খবর, সেই শুনানিতে হাজিরা দিতে শুক্রবারও চ্যাটার্ড বিমানই ব্যবহার করছেন। সাধারণত লং রেঞ্জ চ্যাটার্ড ফ্লাইটে প্রতি ঘন্টা উড়ান বা ফ্লাইং আওয়ারের জন্য ভাড়া গুনতে হয় 5 থেকে 10 লক্ষ টাকা, যার গড় হিসাব প্রায় 7.5 লক্ষ টাকা। কলকাতা থেকে দিল্লি চ্যাটার্ড ফ্লাইটে যাতায়াত করতে সব মিলিয়ে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। এর সঙ্গে ওয়েটিং ফ্রি, ক্রু মেম্বারদের খরচ, এয়ারপোর্ট হ্যান্ডেলিং, ক্যাটারিং, পার্কিং ফি এবং ট্যাক্স যোগ করলে একদিনের সফরের ধাক্কা প্রায় 50 থেকে 1 কোটি টাকা। এমব্রায়ার লিগাসি 600। দলীয় সূত্রের খবর, এর আগে গত 7ই জুন ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে এই চ্যাটার্ড ফ্লাইটে করেই দিল্লি গিয়েছিলেন অভিষেক। বিমানটি তাকে নামিয়ে দিয়ে কলকাতায় ফিরে আসে। পরদিন অর্থাৎ 8ই জুন ফের ওই চ্যাটার্ড ফ্লাইটে চড়ে দিল্লি উড়ে যান মমতা। আবার দিল্লি থেকে ফেরার সময় মমতা ও অভিষেক দুজনেই পৃথক পৃথক দিনে ওই একই চ্যাটার্ড ফ্লাইটে কলকাতায় ফেরেন। অভিষেকের সঙ্গে ওই একই চ্যাটার্ড বিমানে দিল্লি থেকে ফিরেছিলেন ডেরেক ওব্রায়েনও। দলের এক নেতার কথায়, এই ধরনের চ্যাটার্ড বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র একটু বেশি ঠান্ডা করে কিনা কে জানে। অভিষেক ও ডেরেক দুজনেই এই গরমের মধ্যে সেই দিন দিল্লি থেকে ফিরেছিলেন গায়ে জ্যাকেট চাপিয়ে। স্বাভাবিকভাবেই দলের সাধারণ কর্মী ও নেতাদের মনে এখন বড় কৌতূহল, এই বিপুল বিমান ভাড়ার কোটি কোটি টাকা জোগাচ্ছে কে? এটা কি পার্টির তহবিল থেকে যাচ্ছে নাকি ব্যক্তিগত অর্থ? এই প্রশ্নটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ দলের মূল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ইতিমধ্যেই ব্যাংকে চিঠি লিখে তৃণমূলের 534 কোটি টাকার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। এই চ্যাটার্ড বিমান বিলাসের তথ্য সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন দক্ষিণ কলকাতার এক শীর্ষ নেতা তথা প্রাক্তন মন্ত্রী। সূত্রের দাবি, ওই প্রবীণ নেতা নেত্রীকে স্পষ্ট ভাষায় বলেন, একদিকে জেলা ও কলকাতার আক্রান্ত কর্মীদের জামিনের জন্য আইনজীবীর ন্যূনতম খরচটুকু দল দিতে পারছে না, আর অন্যদিকে অভিষেক প্রতিদিন কোটি কোটি টাকা উড়িয়ে চার্টার্ড ফ্লাইটে ঘুরছে। এই অনাচার আর নেওয়া যাচ্ছে না, হয় আপনি অভিষেককে নিয়ে থাকুন, না হলে আমরা চললাম। ওই সূত্রের দাবি, দলের ওই শীর্ষ নেতা চরম ক্ষোভের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন। তিনি বলেন, অভিষেক যে দলের জন্য এত পরিশ্রম করছে সেটাও তো একটু বোঝার চেষ্টা করুন। দলের এই অন্দরের লড়াই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন একদা কালীঘাটের ঘনিষ্ঠ বলে পরিচিত হেভিওয়েট নেতা। তার কথায়, ভোটে এই বিপর্যয়ের পর গত 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় বিধায়কদের ডেকে অভিষেককে স্ট্যান্ডিং অবেশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই দিনই আসলে এই দলের কফিনের শেষ পেরেকটা পড়ে গিয়েছিল। এরপর এই দলের আর ঘুরে দাঁড়ানোর কিছু থাকতে পারে না। মা মাটি মানুষ তো অনেক দূরের কথা, ন্যূনতম রাজনৈতিক কাণ্ডজ্ঞান এবং ন্যূনতম মনুষ্যত্ববোধও হারিয়ে ফেলেছে কালীঘাট।